ট্রাম্প কোনো পাগল ব্যক্তি নয়, সে একটা এজেন্ডা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে, বাট বাকি সবগুলো আকাশেই ধ্বংস করে ফেলতেছে। এবং ইসরায়েলও কিন্তু ইসরায়েলের বিমানগুলো ইরানে গিয়ে ব্যাপক হারে। আসসালামু আলাইকুম ভিউয়ার্স, দেশ ও দেশের বাহির থেকে যারা আমার ভিডিওটি প্লে করেছেন জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন, আলহামদুলিল্লাহ। তো ভিউয়ার্স, ইরানের অতর্কিত মিসাইল ও ক্ষেপণাস্ত্র হামলার কাছে পরাজিত স্বীকার করেছে ইসরায়েল। ঠিক ইসরায়েল পরাজিত স্বীকার করে যে তারা মাথা নত বা আত্মসমর্পণ করেছে এমন নয়, বরং তারা ইসরায়েল যেন আবারও আমেরিকার মাধ্যমে ইরানের উপরে অ্যাটাক করা শুরু করেছে। এবার আমেরিকা ও ইসরায়েল দুই দেশ মিলেই ইরানের পারমাণবিক স্থাপনা সহ ও বিভিন্ন ঘাঁটিতে ভয়াবহ হামলা চালিয়েছে। তাহলে এই যুদ্ধটা কি এখন ব্যাপকভাবে উত্তেজনা পর্বে চলে যাচ্ছে? বলি হ্যাঁ, কেননা এদিকে রাশিয়া, ইউক্রেন সহ আরও বিভিন্ন ইস্যুতে চীন, তুরস্ক ইরানের সাথে একতা প্রকাশ করেছে। এমন মুহূর্তে ডোনাল্ড ট্রাম্প ও ইসরায়েল কতটা ভয়ঙ্কর বিপদে, ইসরায়েলের মতোই এরকম ধ্বংসস্তূপে পরিণত হতে যাচ্ছে আগামীর আমেরিকা। আসুন বিস্তারিত জানবো রিপোর্টে। সো ভিডিওতে যাওয়ার আগে ছোট রিকোয়েস্ট করবো, যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দর্শক আসুন স্ক্রিনে। ট্রাম্প কোনো পাগল ব্যক্তি নয়, সে একটা এজেন্ডা নিয়ে ধীরে ধীরে এগোচ্ছে। তার এজেন্ডা হচ্ছে সারা পৃথিবী ব্যাপী একটা দক্ষিণপন্থী, মার্কিনপন্থী, ইসরায়েলপন্থী, ভারতপন্থী দেশ তৈরি করা সর্বত্র। এবং সেখানে কেবলমাত্র সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এদের মতো অসভ্য দেশগুলোই টিকে থাকবে। জর্ডান এবং মিশর এই ধরনের দেশ, সেখানে কোনো স্বাধীন চেতা নেতা শাসন করতে পারবে না। ইরানের সময় ভোর রাতে মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের উপরে বিমান হামলা করেছে এবং ডোনাল্ড ট্রাম্পের দাবি অনুযায়ী ফর্দো সহ, ফর্দো মানে যেখানে ইরানের ওই যে ভূগর্ভে পাহাড়ের নিচে প্রায় 3000 ফুট নিচে যে পারমাণবিক প্রকল্প রয়েছে, নিউক্লিয়ার পাওয়ার সেন্টার, যেটাকে এখনো আইএইএ বা কেউ বোমা বানানোর, পারমাণবিক অস্ত্র বানানোর কেন্দ্র বলে এখনো নিশ্চিত করতে পারেনি। এবং আমরা বলেছি, দেখেছি মার্কিন যুক্তরাষ্ট্রের যে সিকিউরিটি অ্যাডভাইজার ডোনাল্ড ট্রাম্পের, তুলসি গ্যাবার্ড, তিনি পর্যন্ত বলেছেন যে ইরানের কাছে কোনো পারমাণবিক অস্ত্র আছে, সেটা ঠিক নয়। মানে আমরা বলতে পারি ট্রাম্প, নেতানিয়াহু এবং নরেন্দ্র মোদী এবং আরো কিছু দক্ষিণপন্থী লোকজন, তারা মুসলমান ও তৃতীয় বিশ্বের উপরে তাদের কর্তৃত্ব বজায় রাখার জন্য একের পর এক মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোকে ধ্বংস করে দিচ্ছে। কিছু দালাল দেশ যারা মার্কিন যুক্তরাষ্ট্রের সহযোগিতা করে, মুসলিম প্রধান, যেমন সৌদি আরবিয়া, ইউএই, কুয়েত, কাতার, বাহরাইন, ওমান, এগুলো ছাড়া পৃথিবীর মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলো মার্কিন যুক্তরাষ্ট্র ও তাদের সহযোগীদের ঘোরতর বিরোধী, যেমন লেবানন, যেমন ইয়েমেন এবং তুরস্ক এবং পাকিস্তানও তাদের সঙ্গে রয়েছে। এবং তাদের সঙ্গে বিশ্বের অন্যান্য পরাশক্তিগুলো যেমন চীন, রাশিয়া, এরাও কিন্তু একসঙ্গেই এই মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের এই পরিকল্পনার বিরোধিতা করে যাচ্ছে। উত্তর কোরিয়াও সেখানে সামিল হয়েছে। তবে ডোনাল্ড ট্রাম্প যেটা করলেন সেটা সবাইকে একটু অবাক করে দিলেন। তিনি প্রথমে বললেন যে আমি 17 জুন তিনি G7 এর সামিট বৈঠক থেকে হঠাৎ করে বেরিয়ে চলে গেলেন আমেরিকা, বললেন যে আমেরিকা এখন ইরানের উপর আক্রমণ করবে, ইরানের কাছে পারমাণবিক অস্ত্র আছে, সেটা ধ্বংস করার জন্য। এবং পরে আবার বলল কবে আমরা সে আক্রমণ করব সেটা এখন আমরা জানি না, এখনো জানি না। তারপরে বললেন আগামী 15 দিনের মধ্যে এটা করা হবে। মানে ডোনাল্ড ট্রাম্প সবাইকে ধাপ্পা দিলেন এবং ইতিমধ্যেই তিনি মধ্যপ্রাচ্যে যে মার্কিন ঘাঁটিগুলো রয়েছে সেখান থেকে সৈন্য অপসারণ করা শুরু করলেন এবং অস্ত্র শস্ত্র, জাহাজ, যুদ্ধ জাহাজ, বিমান এগুলো সরিয়ে নিতে শুরু করলো। যার উপর আমি আলোচনা করেছি আজকে এবং কালকে, যে মার্কিন যুক্তরাষ্ট্র এখন চাইছে ইসরায়েলকে দিয়ে ইরানের উপর একটা অ্যাটমিক বোমা দিয়ে আক্রমণ করা। আমার এই আলোচনা শেষ হতে না হতেই হঠাৎ করে আমরা খবর পেলাম 1 ঘন্টা আগে যে মার্কিন যুক্তরাষ্ট্রের বিমানগুলো ইরানের উপর হামলা শুরু করেছে। এবং এটা ঘটলো 22 জুন রোববার ভোর রাতে। ইরানের তথাকথিত পারমাণবিক অস্ত্র তৈরির কেন্দ্রগুলোতে বোমা বর্ষণ শুরু করলো মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প সবাইকে চালবাজি দিয়ে একটা বোকা বানালো এবং প্রথমে 13 জুন ইসরায়েলকে দিয়ে ইরান আক্রমণ করালো আমেরিকা, সারা পৃথিবীকে অবাক করে দিল। আজকের এই আক্রমণও খুবই অপ্রত্যাশিত। তবে আমেরিকার বিরুদ্ধে পৃথিবীর অধিকাংশ মানুষ ডোনাল্ড ট্রাম্পকে ও তাদের সহযোগীদের পছন্দ করে না। এখন এই আক্রমণ তাদেরকে আরো খেপিয়ে তুলল মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগী দেশগুলোর উপরে। এর পরিণাম কারোর জন্যই ভালো হবে না। মার্কিন যুক্তরাষ্ট্র এবং তার সহযোগীরা যেমন এক বিরাট মূল্য চুকাবে, তেমনি পৃথিবীর শান্তিকামী মানুষ শুধু ইরানে নয় অন্যত্র এই যুদ্ধের
ক্ষতি বহন করবে যুগের পর যুগ, বছরের পর বছর, এতে কোনো সন্দেহ নেই। আমরা যে একটা তৃতীয় মহাযুদ্ধের দিকে এগিয়ে যাচ্ছি অতি দ্রুত তালে, এটা কিন্তু খুবই একটা দুঃখজনক ব্যাপার। ডোনাল্ড ট্রাম্প সম্পর্কে সবাই যে মন্তব্য করেছেন, মহাপণ্ডিতেরা, মানে বড় বড় মার্কিন যুক্তরাষ্ট্র এবং দেশের বাইরে পণ্ডিতেরা এক কথায় বলছেন, ডোনাল্ড ট্রাম্প আর যাই হোক যুদ্ধ করবে না, ডোনাল্ড ট্রাম্প পৃথিবীব্যাপী শান্তি বজায় রাখবে। প্রথম টার্মে সে কোনো যুদ্ধ করেনি এবং সেই ইরাক আক্রমণ, আফগানিস্তান আক্রমণ সবকিছু নিন্দা করেছেন খুব ডিপ্লোম্যাটিক্যালি। ট্রাম্প কোনো পাগল ব্যক্তি নয়, সে একটা এজেন্ডা নিয়ে ধীরে ধীরে এগুচ্ছে। তার এজেন্ডা হচ্ছে সারা পৃথিবী ব্যাপী একটা দক্ষিণপন্থী, মার্কিনপন্থী, ইসরায়েলপন্থী, ভারতপন্থী দেশ তৈরি করা সর্বত্র, এবং সেখানে কেবলমাত্র সৌদি আরব, কুয়েত, বাহরাইন, কাতার, ইউএই এদের মতো অসভ্য দেশগুলোই টিকে থাকবে। জর্ডান এবং মিশর এই ধরনের দেশ, সেখানে কোনো স্বাধীন চেতা নেতা শাসন করতে পারবে না। সেখানে তুরস্ক, পাকিস্তান বা মালয়েশিয়া বা ইন্দোনেশিয়ার মতো দেশ সেখানে অনাহুত। উত্তর আফ্রিকার দেশগুলো, মরক্কো, তিউনিসিয়া, আলজেরিয়া, তাদেরও সেখানে এই ধরনের দেশ মার্কিন যুক্তরাষ্ট্র চায় না। তারা চায় মিশরের মতো পদানত, জর্ডানের মতো এবং মধ্যপ্রাচ্যের রাজতন্ত্র যারা বিশ্বাস করে তাদের মতো পদানত দেশ, এবং জঙ্গিবাদী ইসরায়েল ও জঙ্গিবাদী মানবতার শত্রু ভারতের মোদী সরকারের মতো সরকার তারা পৃথিবীতে দেখতে চায়। আমাদের বাংলাদেশের এর বিরুদ্ধে প্রতিবাদ করা উচিত। আমি ডক্টর ইউনূসের কাছে আপিল করছি যে আপনি শুধু বাংলাদেশের এই যে প্রধান উপদেষ্টা নন, প্রধানমন্ত্রী নন, আপনি একজন শান্তিতে নোবেল পুরস্কার বিজয়ী ব্যক্তিত্ব। পৃথিবী যেখানেই অশান্তি হবে, যেখানে শান্তি বিঘ্নিত হবে, তার বিরুদ্ধে আপনার প্রতিবাদ করা উচিত। কিন্তু আপনার কাছ থেকে অদ্যাবধি আমরা ইরানের ব্যাপারে কোনো সহানুভূতিমূলক কোনো বক্তব্য শুনি নাই, এবং মার্কিন যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে যে আপনি কথা বলবেন না সেটা আমরা জেনে গেছি। আপনার বন্ধু বিল ক্লিন্টন পর্যন্ত মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইসরায়েলের বিরুদ্ধে কথাবার্তা বলছেন, কিন্তু বাংলাদেশের রাষ্ট্রপ্রধান বা সরকার প্রধান কিন্তু এই ব্যাপারে নিশ্চুপ। এখন আমরা এই খবরের মাধ্যমে যেটা জানতে পারছি, ডোনাল্ড ট্রাম্প বলছেন আমেরিকার সৈনিকেরা, বিমান বাহিনী, তারা খুবই সাকসেসফুল আক্রমণ করেছে ইরানের নিউক্লিয়ার ফ্যাসিলিটিস, যেখানে রয়েছে ফর্দো, নাতানজ এবং ইস্পাহান, এ সমস্ত অঞ্চলে তারা বিমান হামলা করেছে, এবং ইসরায়েলি আক্রমণও কিন্তু এখন চলছে। এখন ইরানকে একদিকে ইসরায়েল, আরেকদিকে মার্কিন যুক্তরাষ্ট্রকে সামাল দিতে হচ্ছে। ইরানের দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। এই বিষয়ে আপনাদের মতামত কমেন্টে জানান, কেউ ভিডিওটি স্কিপ করবেন না। এবার আমেরিকার ওপরে 4টি দেশ চোখ রাঙিয়েছে, তথা রাশিয়া, তুরস্ক, চীন ও এদিকে পাকিস্তান। ইরান তো অবশ্যই তার প্রতিশোধ গ্রহণের জন্য অস্ত্র অটোমেটিক্যালি তাক করে রেখেছে। তাহলে ইরান ও আমেরিকার ভিতরে কি ভয়াবহ যুদ্ধ শুরু হতে যাচ্ছে? আসুন আরো বিস্তারিত জানবো রিপোর্টে। অলরেডি তো ইসরায়েল আল জাজিরাকে নিষিদ্ধ করেছে, কারণ আল জাজিরা সত্য খবর প্রচার করে। আল জাজিরা যেখানে যেখানে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন বড় বড় বিল্ডিং ভাঙলো, আর সকালেও দেখলাম এই মাইক্রোসফটের যে বড় অফিস গুড়িয়ে গেল একদম বোমায়। এবার ইসরায়েল বলতেছে দেখো ইরান কত খারাপ, আমাদের হসপিটালে আঘাত করলো, অথচ এই ইসরায়েল গাজার সবগুলো হসপিটাল ধ্বংস করে দিয়েছে, ডাক্তারই মারা গেছে অন্তপক্ষে হাজার হাজার। আর কদিন আগে তারা ইরানের একটা হসপিটালও গুড়িয়ে দিয়েছে, সেই সময় কিছু না, এখন তারা বলতেছে আমাদের হসপিটালে হামলা চালাইলো, কত অমানবিক। একটা কথা বলি, ইসরায়েলের জনগণ কিন্তু অতটা কষ্ট সহ্য করতে পারে, তারা কিন্তু শান্তিপ্রিয়। আজকে দেখলাম অলরেডি তারা এই নেতানিয়াহুর উপরে তারা ক্ষুব্ধ, তারা বলতেছে যে আমাদের এই সুখের জীবন নষ্ট করলো নেতানিয়াহু। আপনি বলেন, ঘর বাড়ি সাইরা দিনের পর দিন কয়দিন বাংকারে থাকা যায় মাটির নিচে এই গরমের ভিতরে, কিন্তু সেটাই করতেছে ইসরায়েলের জনগণ। হঠাৎ করে ইসরায়েল ইরানের উপর আক্রমণ চালালো, এবং আক্রমণের শুরুর দিনই ইরানের সেনাবাহিনীর প্রধান, বিমান বাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, গোয়েন্দা প্রধান সবাইকে হত্যা করতে সক্ষম হলো। এইটা আমার কাছে একটু অবাক করা ব্যাপার, কারণ ইরানের ভিতরে ইসরায়েলের এত গুপ্তচর, মানে এটা আপনি বিশ্বাস করতে পারবেন না। এবং এরা কিন্তু অনেক ইরানিও আছে, তারা ইসরায়েলের গুপ্তচর বৃত্তি করে, যদিও ইসরায়েলের গুপ্তচর বৃত্তি করার শাস্তি কিন্তু মৃত্যুদণ্ড, এবং সঙ্গে সঙ্গে ধরলেই মৃত্যুদণ্ড। তারপরেও কিন্তু এই ইসরায়েলের গুপ্তচর বৃত্তি করা কিন্তু থামতেছে না। এবং শুনছি অনেক ভারতীয় নাকি ওই ইরানের লেখাপড়া করতে যায়, কারণ আপনারা জানেন কি জানি না, ইরানের মেডিকেল যে মানে ডাক্তারি যে লেখাপড়া, এটা খুবই উন্নত মানের। ইরানের ডাক্তাররা ওয়ার্ল্ড ক্লাস ডাক্তার, তো এই পড়তে গিয়ে সেখানেও নাকি গোয়েন্দাগিরি করে। আপনারা জানেন যে কয়েক মাস আগে ইরানের সাবেক প্রেসিডেন্ট তিনি হেলিকপ্টার দুর্ঘটনায় মারা গেলেন, সেখানে হামাসের প্রধান ইসমাইল হানিয়া গেলেন তার জানাজা পড়তে, সেই জানাজার ভিতরেই ইসমাইল হানিয়াকে গুলি করে হত্যা করলো। তো এরকম অনেক গুপ্তচর আছে, এবং এটা কিন্তু ইসরায়েলের একটা সফলতা যে তারা আক্রমণের প্রথম দিনই ইরানের সেই বড় বড় লিডারদেরকে হত্যা করেছে। এবং ইসরায়েল মনে করছে যে আমরা যদি এই ইরানের সেনাবাহিনীর প্রধান, নৌবাহিনীর প্রধান, গোয়েন্দা প্রধান সবাইকে মেরে ফেলতে পারি, এবং এই গোয়েন্দা প্রধানকে মারার পরে নতুন যাকে নিয়োগ দিছে তাকেও কিন্তু মারছে ইসরায়েল, তাহলে তো আমরা সফল হব। তারপর যদি আমরা
ইরানের যে প্রধান ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খমিনি তাকেও মেরে ফেলতে পারি। তাহলে আমরা সেই ইসলামিক বিপ্লবের আগে যেই ইরানের যেই প্রেসিডেন্ট ছিলেন রেজা শাহ পাহলভি, তার নাতি আছে, তাকে ক্ষমতায় বসাবো, একটা পুতুল সরকার ক্ষমতায় বসিয়ে আমরা ইরানকে নিয়ন্ত্রণ করব। এবং যেই কথা সেই কাজ, শুরু করলো আক্রমণ। এবং ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু বলতেছেন যে এই আক্রমণ আমরা আমেরিকার সম্মতি নিয়েই করেছি। এখন সাংবাদিকরা জিজ্ঞেস করলো ট্রাম্পের যে ট্রাম্প ভাই আপনি অনুমতি দিচ্ছেন কিনা? ট্রাম্প বললো যে না, অনুমতি দেই নাই, তবে জানতাম যে তারা আক্রমণ করবে। যেই কথা সেই কাজ। এখন আক্রমণ করার পরে তারা দেখলো যে এখানে একটা কথা আছে। কথা হচ্ছে কি, ইসরায়েল ইরানের উপরে সরাসরি বিমান থেকে বোমা বর্ষণ করে এবং কোনো বর্ডার নাই। কিন্তু ইসরায়েল তারা ইরাক এবং জর্ডানের উপর দিয়ে গিয়ে তারা ইরানে বোমা নিক্ষেপ করে। কিন্তু এই ইরানকে আবার জর্ডান এবং ইরাক তাদের আকাশ সীমা ব্যবহার করে ইসরায়েলে বোমা নিক্ষেপের অনুমতি দেয় না। দেখেন এখানে পার্সিয়ালিটি। এবং ইসরায়েলের থেকে ইরানের দূরত্ব কমপক্ষে 1000 মাইল, এবং এই 1000 মাইল কিন্তু যুদ্ধ বিমান কিন্তু এই এত দূরে গিয়া বোমা বর্ষণ করে আবার ফিরে আসতে পারে না, এত তেল ওদের নাই। তাহলে এই জর্ডান বা ইরাকে বা কোনো একটা জায়গায় এই বিমানগুলোকে রিফুয়েলিং করা হয়। এই জন্যই বলি যে আমাদের মুসলিম দেশের মধ্যে সমস্যা, আমরা আসলে একতাবদ্ধ না। এই ইসরায়েলের বিমানগুলি কিভাবে এত দূর গিয়ে বোমা হামলা চালিয়ে আবার ফিরে আসে, তারা রিফুয়েলিং করে কোথায়? এবং ইরানে যাওয়ার পরে ইরান কেন চেষ্টা করে না যে যুদ্ধ বিমানগুলিকে মানে কাবু করার জন্য, এটা আমার বোধগম্য না। এটা যারা এক্সপার্ট আছেন তারা বলতে পারবেন। পক্ষান্তরে ইরান করে কি, ইরান ক্ষেপণাস্ত্র ছাড়ে। ইরান ক্ষেপণাস্ত্র ছাড়ে একসঙ্গে, মনে করেন যে 100, 150, 200 ক্ষেপণাস্ত্র ছাড়ে। সালে 2011 সালে ইসরায়েল একটা প্রযুক্তি বসাইছে, নাম হচ্ছে আয়রন ডোম। এটা হচ্ছে যে ইরান ক্ষেপণাস্ত্র ছাড়লে ইসরায়েল 11 মিনিট আগে জানতে পারে, 11 মিনিট আগে। তখন তারা ওই আয়রন ডোম নিয়ে বসে ওই ক্ষেপণাস্ত্রগুলো ইসরায়েলের আকাশে আসলে ইসরায়েল আবার আরেকটা ক্ষেপণাস্ত্র মাইরা, মিসাইল মাইরা ওই ক্ষেপণাস্ত্রগুলো ধ্বংস করে ফেলে আকাশেই। এতে ইসরায়েলের ক্ষতি হয় না এবং তারা বলতেছে এটা 90% কার্যকর। তো প্রথম যখন দেখা গেল যে ইরান মিসাইল মানে তাদের ক্ষেপণাস্ত্র মারতেছে, তখন ইসরায়েল এগুলো আকাশে ধ্বংস করে ফেলতেছে এবং 100টার ভিতরে 5টা 6টা ইসরায়েলে পড়তেছে এবং ক্ষয়ক্ষতি হচ্ছে, বাট বাকি সবগুলো আকাশেই ধ্বংস করে ফেলতেছে। এবং ইসরায়েলও কিন্তু ইসরায়েলের বিমানগুলো ইরানে গিয়ে ব্যাপক হারে বোমা বর্ষণ করতেছে। এবং ইসরায়েল এবং ইরান দুই পক্ষই কিন্তু হতাহতের খবর কিন্তু গোপন রাখতেছে, তারা কিন্তু করে বলতেছে না। অলরেডি তো ইসরায়েল আল জাজিরাকে নিষিদ্ধ করেছে, কারণ আল জাজিরা সত্য খবর প্রচার করে। আল জাজিরা যেখানে যেখানে ইসরায়েলের ক্ষয়ক্ষতি হয়েছে, আপনারা দেখেছেন বড় বড় বিল্ডিং ভাঙলো, আর সকালেও দেখলাম এই মাইক্রোসফটের যে বড় অফিস গুড়িয়ে গেল একদম বোমায়। তো এরকম যখন চলতেছিল তখন অনেকেই বলতেছেন যে ইরানের সক্ষমতা ধীরে ধীরে কমে আসতেছে, কারণ ইরানের কাছে এত ক্ষেপণাস্ত্র নাই। কিন্তু ইরান আবার তাদের পলিসি পরিবর্তন করলো। পরিবর্তন কিরকম? ইরান কিন্তু এতদিন তাদের যে সুপারসনিক মিসাইলগুলো আছে, ক্ষেপণাস্ত্রগুলো আছে, ওগুলো কিন্তু মারে নাই। এই গত 2-3 দিন তারা করলো কি, কারণ এগুলো কিন্তু খুব এক্সপেন্সিভ, তাই না? আবার একটা কথা বলি, সেটা হচ্ছে যে ভুলে যাবো নাইলে, ইসরায়েলের যে আয়রন ডোম, যেটা ওই যে আকাশেই ধ্বংস করে ফেলে ইরানের মিসাইল, এগুলো চালাতে কিন্তু বিলিয়ন বিলিয়ন ডলার খরচ হয়। ইসরায়েলের মনে হয় একদিনের খরচই হচ্ছে কয়েকশো মিলিয়ন মার্কিন ডলার, অনেক অনেক ব্যয়বহুল। পক্ষান্তরে ইরানের কিন্তু অত খরচ হয় না, ইরান এগুলো নিজেরা তৈরি করে, আর ইসরায়েল এগুলো আমেরিকা থেকে আনে। তো যাই হোক, এখন ইরান করলো কি, মনে করেন যে ইরান 100টা ফেক মিসাইল মারে, মানে ক্ষেপণাস্ত্র মারে। এই ক্ষেপণাস্ত্রের ভিতরে কিন্তু কিছু নাই, মানে এই খালি ক্ষেপণাস্ত্র মারে। এখন ইসরায়েলের আয়রন ডোম তো বোঝে না যে কোনটা আসল ক্ষেপণাস্ত্র কোনটা নকল ক্ষেপণাস্ত্র। ওরা ওই ইরানের ক্ষেপণাস্ত্র ইসরায়েলের কাছে আসলেই ইসরায়েলের আয়রন ডোমগুলা সব ব্যস্ত হয়ে পড়ে ওই ভুয়া ক্ষেপণাস্ত্রগুলিকে আক্রমণ করে আকাশে ধ্বংস করে দেওয়ার জন্য। তখন এই ফাঁকি দিয়ে কিন্তু ইরান করে কি, ইরান আবার 4-5টা সুপারসনিক মিসাইল মারিয়া দেয়। তো যখন এই ইসরায়েলের আয়রন ডোমগুলি ওই ভুয়া ক্ষেপণাস্ত্র ধ্বংস করতে ব্যস্ত, তখন আসল সুপারসনিক ক্ষেপণাস্ত্রগুলো গিয়ে পড়ে। দর্শক, স্ক্রিনে আমরা সে সম্পর্কে বিস্তারিত জানলাম। সো ভিডিও এই পর্যন্ত। ভালো লাগলে লাইক এন্ড কমেন্ট করবেন। দেশের সকল আপডেট সবার আগে জানতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে রাখবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।